শক্তিশালী ভারতের বিপক্ষে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের মিশনটা, কিন্তু কতটা আসলে প্রস্তুতি নিয়ে বাংলাদেশ যেতে পেরেছে দুবাইতে সে নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সাবেক ক্রিকেটার দেবব্রত পাল। দেবব্রত পাল, শুভ সকাল, স্বাগত একাত্তরের খেলা যোগে। আমরা আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছি। বেশ কদিন ধরেই একটা রিকি পন্টিং এর একটা কমেন্টকে ঘিরে অনেকবার ধরে আসলে আলোচনা হচ্ছে, অথচ আমরা যদি একটু চিন্তা করি, একটা দল 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলেছে, সেই দলটা 2025 সালে এসে যখন জানায় যে তারা ফাইনাল খেলতে চায়, কেন সবাই আসলে অবাক হয়ে যায়? কেন আসলে আমরা বাস্তবতা এবং প্রত্যাশার মধ্যে এতটা ফারাক তৈরি করলাম? বাস্তবতা এবং প্রত্যাশার মধ্যে ফারাক তৈরি করেছে আসলে আমাদের পারফরমেন্স। আন্তর্জাতিক ক্রিকেটে আমাদের পারফরমেন্সই কিন্তু আমাদের বাস্তবতার কোন জায়গায় আছি সেটার দিকেই কিন্তু অঙ্গুলি নির্দেশ করে। এজ এ ক্যাপ্টেন শান্ত যথার্থই কিন্তু বলেছেন, আশার কথা শুনিয়েছেন, আমাদের স্বপ্নের যে বাস্তবায়ন সেই স্বপ্নের বাস্তবায়নের কথা বলেছেন। কিন্তু আপনি যে বলছেন যে বাস্তবতা কিন্তু আমাদেরকে সেদিকে নিয়ে যায় না। যারা ক্রিকেট নিয়ে কাজ করেন তারা কিন্তু আমরা জিনিসগুলো অনুধাবন করতে পারি। আপনি যদি বাংলাদেশ টিমের প্রিভিয়াস ম্যাচগুলো দেখেন, 10টা বা 9টা ম্যাচ দেখে আমাদেরকে সেই দিকে ধাবিত করে না। তো সবকিছু মিলিয়েই হয়তো ক্যাপ্টেন তার জায়গা থেকে বলেছেন, কিন্তু বাস্তবতাটা কিন্তু অনেক ভিন্ন রয়েছে কোনা। জি, আমরা যদি আরো একটু দেখি যে আমরা যাদের সাথে আসলে কম্পিট করব তারা কিন্তু খুব ভালোভাবে প্রস্তুতিটা নিয়েছে। তাদের মাথায় আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিটাকে প্ল্যান করেই তারা দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে, ট্রাইনেশন সিরিজ খেলেছে। কিন্তু বাংলাদেশ আসলে তাদের শেষ যে ওয়ানডে ম্যাচ সেটা খেলেছে গেল বছর ডিসেম্বরে, মানে 2 মাসের একটা ব্যবধান কিন্তু আছে, এবং তারপরে আবার বাংলাদেশ বিপিএল খেলেছে। সেদিক থেকে প্রস্তুতির ঘাটতি আপনি দেখেন কিনা? না, ডেফিনেটলি আপনি গত 2 মাস যাবত ওয়ানডে ক্রিকেট খেলছেন না। আপনি ডোমেস্টিক ক্রিকেটে যদি দেখেন, আমরা লঙ্গার ভার্সন খেলেছি, টি20 খেলেছি। এই দিক থেকে তো আপনার কাছে প্রস্তুতি ম্যাচ বলতে শুধুমাত্র একটি ম্যাচই থাকবে, যেটা ওয়ার্ম আপ ম্যাচ, সম্ভবত 17 তারিখে যেটা হবে। তো সবকিছু মিলিয়েই আপনি পারফরমেন্স বলেন, আপনার বিগত সময়ের পরিসংখ্যান বলেন, বর্তমান সময়ের আপনি প্রিপারেশন বলেন, সবকিছু মিলিয়েই আমার কাছে মনে হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির যে মান, যে গভীরতা, সেই অনুযায়ী আমাদের আসলে প্রস্তুতিটা কিন্তু ওরকম ভাবে হয়নি। কেন হলো না? এবার যদি আসি, চ্যাম্পিয়ন্স ট্রফি এতদিন পর আয়োজিত হতে চলেছে, এবং সব থেকে বড় যে ব্যাপারটা, ওডিআই ফরম্যাটে বাংলাদেশ আসলে আমরা বলি যে শক্তিশালী একটা ফরম্যাট, এবং একটা সময় ছিল বা গেল বছরের আগ পর্যন্ত যে কোনো শক্তিশালী প্রতিপক্ষরাও কিন্তু যখন ওয়ানডে সিরিজ হতো তাদের বিপক্ষে, তখন আসলে সমীহ করতো কিংবা বলতো বাংলাদেশ তাদের নিজেদের দিনে যে কাউকে হারিয়ে দিতে পারে। এবার কিন্তু আমরা সিচুয়েশনটা একেবারেই উল্টো দেখছি। এবার কিন্তু বাংলাদেশকে আসলে সেইভাবে কেউই দেখছে না। 8 দলের টুর্নামেন্টের মধ্যে সবচেয়ে সবার নিচে আসলে বাংলাদেশকেই রাখা হচ্ছে, এবং যেটা আসলে শুরুটাই করেছিলাম রিকি পন্টিং এর কমেন্ট দিয়ে, যে তিনি আসলে আফগানিস্তানের পরে রেখেছে বাংলাদেশকে। সবকিছু মিলিয়ে কেন আসলে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিটাকে এত সিরিয়াসলি নিলাম না? না, সিরিয়াস নেইনি এটা বলাটা মনে হয় যথার্থ হবে না। বিকজ আপনি যদি বিপিএল এর স্কেডিউলটা দেখেন, বিপিএল স্কেডিউলটা কিন্তু আপনাকে সবকিছু এলোমেলো করে দিয়েছে। আপনার এই সময়টা ছাড়া কিন্তু আপনার বিপিএল আয়োজন করাও কিন্তু সম্ভব ছিল না। কারণ আপনি যদি দেখেন, আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারার যোগ্যতাটা অর্জন করেছিলাম লাস্ট ওয়ার্ল্ড ডেতে আমরা শ্রীলঙ্কাকে হারিয়ে, রাইট? তো ওই সময় কিন্তু আমাদের ওয়ার্ল্ড কাপেও কিন্তু আমাদের অবস্থাটা অনেক বেশি নড়বড়ে ছিল। তো আমরা একটা নড়বড়ে অবস্থার ভেতর দিয়ে পার্টিসিপেট করেছি, যোগ্যতা অর্জন করেছি। তারপর যদি আমরা দেখি যেটা প্রিপারেশন সহ সবকিছু, আমাদের অনেক সিনিয়র প্লেয়ার কিন্তু এখন দলের সঙ্গে নেই। হ্যাঁ, এটা আরেকটা ব্যাপার। সো সবকিছু মিলিয়ে এবং আমাদের প্রস্তুতিটাও কিন্তু ওরকম ভাবে হচ্ছে না। তো এরকম একটি অবস্থার ভেতর দিয়ে, এরকম একটি বাস্তবতার ভেতর দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি অনেক ভালো কিছু করে ফেলবো, সেটা কিন্তু আপনার পরিসংখ্যান বলছে না, এবং ক্রিকেটের যে অবকাঠামো সেটা কিন্তু আসলে বলছে না। তো সবকিছু মিলিয়েই কিন্তু এখানে আমরা ডেফিনেটলি অ্যাজ এ ক্যাপ্টেন বা টিম হিসেবে শান্ত আমাদেরকে আসার কথা শুনিয়েছেন, তিনি তার স্বপ্নের কথা বলেছেন, বাট বাস্তবতা কিন্তু সেদিকে বলছে না, এটা আবারও কিন্তু আমি বলছি।
নিঃসন্দেহে শান্তর কথাই যদি বলি, শান্ত নিজেও আসলে সেভাবে পারফর্ম করতে পারেননি। বিপিএল এ যদি আমরা দেখি তাকে আসলে বেশিরভাগ সময় বেঞ্চেই বসে থাকতে আমরা দেখেছি, যদিও তিনি আসলে বলেছেন যে ওই সময়টায় যখন খেলা ছিল না তখন তিনি ঠিকঠাক মতো নিজেকে আসলে প্রিপেয়ার করার সুযোগটা পেয়েছেন। ক্যাপ্টেন যখন আসলে আউট অফ ফর্ম থাকে এবং সেই দলের উপর এত চাপ এবং যখন সেই দলটাকে নিয়ে এত প্রত্যাশার কথা শোনানো হয়, এটা কি আসলে দলের উপর বাড়তি চাপ তৈরি করে কিনা, কিংবা শান্তর উপরও কি আসলে বাড়তি একটা চাপ আছে কিনা যে তাকেও তো আসলে পারফর্ম করতে হবে? আপনি যখন দেখবেন ক্যাপ্টেন যখন চ্যাম্পিয়ন হওয়ার ঘোষণা দিবেন তখন কিন্তু আপনার ক্যাপ্টেনকে সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে হবে, সামনে থেকে তার নিজেকে পারফরমেন্স করতে হবে এবং দলকে গুজাতে হবে। আপনি দেখেন মেহেদী হাসান মিরাজকে যদি আমরা দেখি ভাইস ক্যাপ্টেন হিসেবে তাকে ডিক্লেয়ার করা হয়েছে। তো সবকিছু মিলিয়ে আপনি যদি দেখেন এই টিমটাতে কিন্তু আমাদের সিনিয়র প্লেয়ার যারা ছিল, টিম সিলেকশন নিয়ে কিন্তু কোনো প্রশ্নের কিন্তু আপনার কোনো প্রশ্ন করা যাবে না, কারণ এই টিমটাকে আমার টিম কম্বিনেশন সহ আমাদের যতটুকু প্লেয়াররা রয়েছে, দ্য স্ট্যান্ডার্ড অফ প্লেয়ার্স, এই অনুযায়ী কিন্তু টিমটা কিন্তু আপনার যথার্থই হয়েছে। আপনি দেখবেন পেস বোলিং অ্যাটাকটা যদি আপনি দেখেন, আমাদের ব্যাটসম্যানদের যতটুকু সামর্থ্য আছে, আমাদের যে প্লেয়াররা আছে তাদের ভেতর থেকে কিন্তু যথার্থ টিমটাই কিন্তু নির্বাচন করা হয়েছে। তো এখন ক্যাপ্টেনকে কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিতে হবে, যেটা আপনি বলেছেন। ক্যাপ্টেন যদি সামনে থেকে নেতৃত্ব দিতে না পারেন তাহলে কিন্তু এত বড় একটি টুর্নামেন্টে আপনি আশানুরূপ রেজাল্ট করতে কিন্তু পারবেন না। তো সবকিছু মিলিয়ে শান্ত কিন্তু এখন অনেক সিনিয়র রয়েছেন, মিরাজও কিন্তু অনেক সিনিয়র রয়েছেন, সেই সঙ্গে মুশফিক এবং মাহমুদুল্লাহ রয়েছেন। তো সবাই মিলিয়ে যদি আমাদের এই পারফরমেন্স গুলো ক্লিক করে তাহলে আপনি ভালো একটি জায়গায় যেতে পারবেন। পরে আপনি যদি দেখেন যে আমাদের পেস বোলিং অ্যাটাকের কথা বলছি, আমাদের স্পিনারদের কথা বলছি, নাসুমের ইনক্লুশন হয়েছে এই টিমে। তো সবকিছু মিলিয়ে আমাদের বোলিং অ্যাটাকটা কিন্তু আমাদের একটা ভালো জায়গায় যাবে। তো সবকিছু মিলিয়ে আমাদের আমরা লাস্ট বিপিএল এ দেখেছি যে ইমন কিন্তু ভালো পারফরমেন্স করেছে, আমাদের তামিম ভালো পারফরমেন্স করছে, বাট স্ট্যান্ডার্ড অফ বিপিএল আর স্ট্যান্ডার্ড অফ চ্যাম্পিয়ন্স ট্রফি এখানে কিন্তু অনেক অনেক পার্থক্য। তো সবকিছু মিলিয়ে আমাদের যদি শুরুটা যদি ভালো হয়, শান্ত এবং আমাদের বোলিং অ্যাটাকটা যদি ভালো হয়, ডেফিনেটলি আমরা একটা ভালো কিছু করতে পারি। তবে বাস্তবতা কিন্তু আমরা যদি বিপিএল দিয়ে কম্পেয়ার করি বা লাস্ট ওয়েস্ট ইন্ডিজ ট্যুর বা শ্রীলঙ্কা দিয়ে যদি আমরা বিবেচনা করি, তাহলে কিন্তু আমাদের পারফরমেন্স চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা খুব ভালো কিছু করব সেদিকে কিন্তু পথ নির্দেশ করছে না। নিঃসন্দেহে সেইটা নিয়ে আসলে সবাই কথা বলছে যে এমন একটা সিচুয়েশনে বাংলাদেশ আসলে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বা গিয়েছে, যে সেখানে দলকে নিয়ে খুব বেশি প্রত্যাশা করার জায়গাটা কম, কিন্তু যদি আসলে বাংলাদেশ ভালো করেও ফেলে সেটা অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ বারবার একটা কথাই বলতে হয়, বাংলাদেশের পছন্দের ফরম্যাট ওয়ানডে ফরম্যাট, সেই ফরম্যাটে যেহেতু খেলাটা হবে, দলটাকে নিয়ে আসলে যদি বলা হয় যে আমরা আসলে বেস্ট স্কোয়াডটাই দেওয়া হয়েছে এই মুহূর্তের আসলে যারা ফর্মে ছিল তাদেরকে নিয়ে, ব্যাটারদেরকে নিয়ে আসলে আপনার কতটা আত্মবিশ্বাস কাজ করছে? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয়েছে, কিন্তু সেখানে ব্যাটাররা আমরা যদি দেখি পারফর্ম করেছে, স্কোর করেছে, কিন্তু আসলে ম্যাচ জয়ের জন্য স্কোর কতটা করা দরকার সেটা করতে পারেনি বলেই প্রত্যেকটা ম্যাচে হেরে গেছে। সেই জায়গাটায় যে বাংলাদেশ আসলে উইকেট রিড করে, যে এটা আসলে স্পোর্টিং উইকেট কিনা, রান কত করা যেতে পারে, কত করলে ডিফেন্ড করা যাবে, সেই জিনিসটা বোঝার জন্য আমাদের ব্যাটাররা স্কিলড কিনা। আসলে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট উইকেট রিড করা, কারণ আপনি যেটা বলেছেন এটা খুবই খুবই ইম্পর্টেন্ট যে উইকেট রিড করা এবং সেই অনুযায়ী নিজেদের পারফরমেন্সটা তুলে ধরা। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি দেখেন আমাদের কিন্তু দুইটা উইকেটে, আমাদের কিন্তু দুবাইও খেলতে হবে, আমাদের কিন্তু পাকিস্তানেও খেলতে হবে। আপনি যে ওয়েস্ট ইন্ডিজের কথা বলেন, ওয়েস্ট ইন্ডিজে কিন্তু আমরা অনেক বড় রান, কিন্তু আমরা ম্যাচ হারলেও কিন্তু অনেক বড় বড় স্কোর করেছি, কিন্তু বাট আমরা কিন্তু লক্ষ্যে পৌঁছাতে পারিনি। অনুরূপ ভাবে আমরা আফগানিস্তানের সঙ্গেও আমরা সম্ভবত আমার যতটুকু মনে আছে 2-1 সিরিজে আমরা মনে হয় আফগানিস্তানের সঙ্গেও হেরেছিলাম। তো সবকিছু মিলিয়ে কিন্তু আপনার বড় স্কোর কিন্তু হচ্ছে, বাট আমরা ওয়েস্ট ইন্ডিজ ট্যুর কিংবা আফগানিস্তান ট্যুর দিয়ে কিন্তু আপনি চ্যাম্পিয়ন ট্রফিকে তুলনা করলে কিন্তু হবে না। এখানে আপনার উইকেট কিন্তু আপনার ডেফিনেটলি ব্যাটিং বান্ধব থাকবে, পাকিস্তানে কিন্তু বোলারদেরকে, পেস বোলারদেরকে উইকেট সহযোগিতা করবে। তো আপনি যেটা বলছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পিচটা কিন্তু রিড করতে হবে এবং সেই অনুযায়ী নিজেদের পারফরমেন্সটা কিন্তু করতে হবে। তো এখানে যাদের স্কিল, যাদের বেশি এবং ফর্ম যাদের ফরে থাকবে তারাই কিন্তু নিজেদেরকে তুলে ধরতে পারবে। এই জায়গাটাতেই আমরা বলছি যে এই যে তাৎক্ষণিকভাবে রিড করা এবং সেই অনুযায়ী নিজেদেরকে তুলে ধরা, এই ধরনের স্কিল
আপনি রিকি পন্টিং যেটা বলছেন বা অন্যান্যরা যেটা বলেছেন, এই যে হাই স্কিলের প্লেয়ার, অনেক সিনিয়র প্লেয়ার যারা অনেক বেশি ম্যাচিউর, তারা কিন্তু এই ধরনের ইমপ্লিমেন্টেশনটা খুব কুইক করতে পারে। তো এই জায়গাটায় ডেফিনেটলি আমাদের ঘাটতি রয়েছে। আমরা আশা করি যে শান্ত সহ, মিরাজ সহ আমাদের যারা আরো সিনিয়র প্লেয়াররা রয়েছে, তারা সেই ঘাটতিটা পূরণ করতে পারবে। তবে একটা কথা বলি যে দুবাইয়ে হয়তো আমাদের জন্য অনেকটা ইজি হবে, বাট পাকিস্তানের উইকেটটা কিন্তু আমাদের ব্যাটসম্যানদের জন্য অনেক বেশি কম্পিটিটিভ হবে। সেটা কেন বলছেন? পাকিস্তানে আমরা দেখছিলাম ট্রাই নেশন সিরিজ প্রত্যেকটা ম্যাচেই অপোনেন্ট 300-র উপরে রান করেছে, সেটা আমরা দেখছি। আবার ফাইনাল ম্যাচে যদিও 300 হয়নি। এটা কি হাই স্কোরিং ম্যাচ হচ্ছে সেই কারণে বলছেন টাফ হবে? আপনার আইসিসির ইভেন্টের যে ম্যাচগুলো আছে সেগুলো কিন্তু আপনার ডেফিনেটলি ব্যাটিং বান্ধব হয়। সো আপনি যখন ব্যাটিং বান্ধব উইকেট হবে, আপনাকে অনেক বড় স্কোরের দিকে কিন্তু আপনাকে যেতে হবে। আপনি কি কোনা দেখতে পাবেন যে আমরা ওয়ানডেতে কতগুলো ম্যাচ আপনার 275-এর উপরে কিন্তু আমরা অনেক ম্যাচ করেছি, বাট আপনি যখন আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে অপোনেন্ট টিমগুলোতে দেখবেন, তারা কিন্তু নিয়মিতভাবে 275, 290, 300 এদিকে চেস করে। আমার কথা হচ্ছে, আপনি একটি বড় স্কোরের দিকে যখন ধাবিত করবেন নিজেকে, তখন আমাদেরকে নিয়মিতভাবে কিন্তু এই রানগুলো কিন্তু করতে হবে। ওয়ান ডে ফরম্যাটে ডেফিনেটলি আমরা ভালো ফরম্যাট ছিলাম, কিন্তু বর্তমান বাস্তবতাটা একটু ভিন্ন কিন্তু রয়েছে। কাজেই আমার কাছে মনে হয় যে আপনি যেটা বলতেছেন যে এটা কেন মনে হচ্ছে যে 300, আপনি যেহেতু আপনার এটা বেটিং উইকেট হবে, আইসিসির ইভেন্ট গুলো সেরকমই হয়, সে অনুযায়ী আমাদেরকে 300 রান করবার মতো পটেনশিয়ালিটি কিন্তু আমাদের ব্যাটসম্যানদের সেই গভীরতা নিয়মিতভাবে করার অভিজ্ঞতা কিন্তু কম রয়েছে। সে প্রেক্ষিতেই কিন্তু বলা হচ্ছে যে আমাদের জন্য এই ব্যাটসম্যানদের জন্য কিন্তু এই চ্যালেঞ্জটা নেওয়া অত্যন্ত প্রত্যেকটা ভেন্যুতেই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং। দুবাই বলি, রাওয়ালপিন্ডি বলি, কারণ বাংলাদেশ আসলে যে জায়গাটায় দাঁড়িয়ে এবং তাদের যে ওপোনেন্ট ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, প্রত্যেকেই দুর্দান্ত ক্রিকেট খেলছে ওয়ানডে ফরম্যাটে বিশেষ করে। সেই জায়গায় বাংলাদেশের জন্য আসলে খুব চ্যালেঞ্জিং হবে। কিন্তু তারপরে আমরা সবসময় বলি যে ক্রিকেট হচ্ছে অনিশ্চিতের খেলা। সেই জায়গায় যে কোনো কিছুই হওয়া সম্ভব, এবং যেহেতু আমাদের দেশ পারফর্ম করতে যাচ্ছে, আমরা সবসময় প্রত্যাশা করবো বাংলাদেশ একটা ভালো জায়গায় যাক। সেমিফাইনাল খেলতে পারলে তো নিঃসন্দেহে অনেক আনন্দের ব্যাপার হবে। দেবব্রত পাল, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ওদেরকে সময় দেওয়ার জন্য।